স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। সঙ্গে আছি আমরা দুজন, আমি ফার্নাস জুই এবং আমি সজল দাস। দেখছিলেন শিরোনাম। ফরেটি কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। এবারে বিস্তারিত। মহামারীর মধ্যে চিকিৎসকদের ওএসডি এবং বদলি করা সহ বিভিন্ন ব্যবস্থা নেওয়ার ঘটনা ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। সম্প্রতি N95 মাস্কের মান নিয়ে প্রশ্ন তোলায় মুগদা জেনারেল হাসপাতালের পরিচালককে ওএসডি এবং খুলনা মেডিকেল কলেজের পরিচালককে পাবনা মানসিক হাসপাতালে বদলি করা হয়েছে। চিকিৎসকদের স্বার্থ নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে এর ফলে ভবিষ্যতে চিকিৎসকদের মনোবল ভেঙে যেতে পারে। হাসান পারভেজের প্রতিবেদন। সম্প্রতি করোনা চিকিৎসার জন্য কেন্দ্রীয় ঔষধাগার থেকে দেয়া মাস্কের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। তিনি এ বিষয়ে মতামত জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠিও দিয়েছিলেন। গত বুধবার তাকে ওএসডি করে আদেশ জারি করা হয়। এই প্রশ্নের উত্তর আমার কাছে নেওয়া লাগবে না, এই প্রশ্নের উত্তর আপনাদের কাছ থেকে আপনারাই দিতে পারবেন। আমার চেয়ে ভালো। N95 মাস্ক ও পিপিইর মান নিয়ে প্রশ্ন তোলায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ATM মঞ্জুর মোর্শেদকে 2 বার বদলি করা হয়। মাস্ক এবং সুরক্ষা পোশাক নিয়ে প্রশ্ন তোলায় নোয়াখালী 250 শয্যা হাসপাতালের চিকিৎসক আবু তাহেরকে 18 এপ্রিল কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। আমি আসলে মিথ্যা কিছু বলিনি, যে আমি যেটা পাইনি আমি সেটাই হয়তো বলে ফেলছি। আমি একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম মাস্ক নিয়ে বিশেষত, তো সেটা নিয়ে আমাকে শোকজ করা হয়েছে, যেটা আসলে দুঃখজনক ঘটনা। এখনকার পরিস্থিতিতে এমন পদক্ষেপ সঠিক নয় বলে মনে করছেন চিকিৎসকদের সংগঠন। এতে চিকিৎসকরা ভবিষ্যতে সেবা দেওয়ার ক্ষেত্রে মনোবল হারিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আমরা অলরেডি মেসেজ পাইছি, 3টে আপনাকে বললাম। আমরা এগুলো দেখতেছি। আমরা রোববারে কিংবা সোমবারে মন্ত্রী মহোদয়ের সাথে দেখা হবে, মন্ত্রণালয়ে যাব। এগুলো তদারক। স্বাস্থ্য মন্ত্রণালয়ে দীর্ঘদিন ধরে একটি দুর্নীতি এবং লুটপাটের সিন্ডিকেট ক্রিয়াশীল। সেই সিন্ডিকেট এবারও করোনাকে সামনে রেখে মাস্ক এবং অন্যান্য বাণিজ্যে তৎপর হয়েছে। তখন তাদের অপকর্ম ঢাকা দেওয়ার জন্য এবং দেশবাসীর দৃষ্টি অন্যত্র ঘুরিয়ে দেওয়ার জন্য তারা এই বদলি, হয়রানি, নির্যাতন সকল এই কাজগুলো করছে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এসব প্রশাসনিক বদলি বা ওএসডি স্বাভাবিক প্রক্রিয়া। না, আসলে মানুষের যে পারসেপশন ওর সাথে এগুলো মিল না, এগুলো স্বাভাবিক প্রক্রিয়া। যদি এখন করোনা না থাকতো বা এরকম মন্তব্য না থাকতো, এগুলো খেয়ালও করে দেখতেন না। করোনা ভাইরাসে আক্রান্ত বা সন্দেহভাজন রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে যে মাস্ক সরবরাহ করা হয়েছিল সেগুলো মান নিয়ে প্রশ্ন তুলেছিল দেশের বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ। এই নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি করলেও তা এখনো আলোর মুখ দেখেনি। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। মহামারী করোনা ভাইরাসের সময় নানা প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে চলেছেন চিকিৎসকরা। মানবতাবোধ, দায়িত্ববোধ তো বটেই, মহামারীর এই সময়ে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সবার সামনে থেকে যুদ্ধ করছেন তারা। এছাড়াও যারা চিকিৎসা দেওয়ার জন্য শারীরিকভাবে উপযুক্ত নন তারাও লড়ছেন স্ব জায়গা থেকে। নয়ন বড়ুয়া জয়কে সাথে নিয়ে রিশাদ হাসানের রিপোর্ট। উদ্যোগ নেয়ার মাত্র 21 দিনের মধ্যে চট্টগ্রামে তৈরি হয়েছে করোনা ফিল্ড হাসপাতাল। 10 জন চিকিৎসকের সাথে 100 জনের স্বেচ্ছাসেবক দল পালা করে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন অগ্রভাগে থেকে। হাসপাতালের উদ্যোক্তা বলছেন দেশের করোনা মহামারী অবস্থা বিবেচনা করেই এই কাজ করছেন তারা। মানসিকতা, দৃষ্টিভঙ্গিতা, মানবিকতা, সাহস, ভয়কে জয় করার স্পৃহা সবগুলো মিলেই আসলে এই ফিল্ড হসপিটালের জন্ম। রাজধানী ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল সরকারের নির্দেশনার মাত্র 2 দিনের মধ্যে নিজেদের কোভিড হাসপাতালে রূপান্তর করে। এখানকার কোভিড-19 কমিটির মুখপাত্র জানান, নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও সবকিছুকে ছাপিয়ে দেশের প্রয়োজনে মানবতার সেবায় কাজ করছেন তারা। আমরা মানসিকভাবে আমরা সর্বোচ্চ জিনিসটা আমরা এখানে দেব। নর্মাল একটা কন্ডিশন আর এটা এক না, এটা একটা মহামারীর রূপ এবং আমাদের এখনই প্রমাণের সময় আসছে যে আমরা দেশের জন্য কিছু করতে চাই। প্রায় নিশ্চিত সংক্রমণের ঝুঁকি নিয়েও এই হাসপাতালের কোভিড-19 আক্রান্ত গর্ভবতী নারীর সার্জারি করেন এক চিকিৎসক দল। তারা জানান মানবতাবোধ থেকেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সর্বোচ্চ সেবা দিবে। সার্জারি করা সবচেয়ে ঝুঁকিপূর্ণ, মানে একটা কোভিড রোগীর সবচেয়ে কাছে আমি যাচ্ছি, কিন্তু তারপরে তো কাউকে না কাউকে যেতে হবে, কারণ এই পেশেন্টগুলো কোথায় সেবা পাবে। আসলে এটা একদমই আমাদের নিজস্ব দায়িত্ববোধ, আমাদের মানে পেশা এবং দেশের প্রতি আমাদের যে যতটুকু দায়িত্ব সেটা থেকেই আমরা এসেছি। এছাড়াও যে চিকিৎসকরা ফ্রন্টলাইনে থেকে সেবা দিতে পারছেন না, এই মহামারীতে তাদেরও অসামান্য ভূমিকা রয়েছে বলে জানান ডাক্তার মনিলাল আইচ লিটু। তাদের দায়িত্ব না থাকা সত্ত্বেও অনেক সময় তারা
দায়িত্বটা পালন করছেন ম্যানেজার, এবং এটা যাদের কোমরবিড ডিজিজ আছে আমি মনে করি তাদের ম্যানেজমেন্টের ডিউটি করা উচিত। দেশের বিভিন্ন কোভিড হাসপাতালে যেসব চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা সেবা দিচ্ছেন তারা বলছেন শুধুমাত্র মমত্ববোধ এবং মানবতাবোধ থেকেই নয়, এই সেবা দেশের সংকটকালীন মুহূর্তে জনগণের পাশে দাঁড়ানোর জন্যই। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দেশে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে 571 জনের। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 2 জনের। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট 170 জন। আজ দুপুরে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইনে ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি জানান এ পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট 8,238 জন। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে 5,573টি। গত 24 ঘন্টায় 14 জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 174 জন। নমুনা সংগ্রহ করেছি গত 24 ঘন্টায়, তা হলো 5,958টি এবং পরীক্ষা হয়েছে 5,573টি। এই নমুনা সংগ্রহ এবং নমুনা পরীক্ষা করে আমরা কোভিড শনাক্ত করেছি 571 জনকে গত 24 ঘন্টায়। তাহলে এ পর্যন্ত কোভিড আক্রান্ত ব্যক্তি শনাক্ত হলো 8,231 জন। আজকে 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 2 জন। সর্বমোট মৃত্যু দাঁড়ালো 170 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 14 জন এবং এ পর্যন্ত সুস্থ 174 জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন পুলিশের বিশেষ শাখায় এসআই নাজির উদ্দিন। শুক্রবার সকালে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে বাংলাদেশ পুলিশের 4 সদস্য করোনা যুদ্ধে আত্মোৎসর্গ করলেন। গত 25 এপ্রিল এসআই নাজির উদ্দিনের করোনা ধরা পড়ে। এছাড়া তিনি অ্যাজমা ও হাইপারটেনশনে ভুগছিলেন। সকাল 8টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক সোহেল রানা জানান, তার জানাজার নামাজ শুক্রবার সকালে রাজারবাগে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পুলিশের ব্যবস্থাপনায় মরহুমের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ দাফন করা হয়। মানুষের সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিত করতে গিয়ে বাংলাদেশ পুলিশের আরও 2 জন গর্বিত সদস্য আজ মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশ পুলিশের 2 লক্ষাধিক দেশপ্রেমিক সদস্য এই শোককে শক্তিতে পরিণত করে, শক্তিতে রূপান্তরিত করে তারা তাদের জনসেবার বর্তমান ধারা অব্যাহত রাখবেন। যেভাবে জনগণকে আমরা সেবা দিয়ে যাচ্ছি, সেই সেবার ধারা অবশ্যই অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রে মরণঘাতী করোনা ভাইরাসে মারা গেছেন আরও 2 প্রবাসী বাংলাদেশি। এ নিয়ে দেশটিতে বাংলাদেশিদের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 223 জনে। এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে কোভিড-19 আক্রান্ত হয়েছেন 22,793, মারা গেছেন 162 জন। মারা যাওয়াদের মধ্যে একটি বিরাট অংশ বাংলাদেশি, যা উদ্বেগ বাড়িয়েছে প্রবাসীদের মনে। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। বিএনপি নেত্রী রাশেদ আহমেদ মুন গত 30 এপ্রিল এবং ডাক্তার ফারুক আহমেদ 28 এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে মারা যান। বিএনপি নেত্রী আপ স্টেট কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ। জাসাসের সহসভাপতি, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন এবং পাবনা সমিতির মহিলা বিষয়ক সম্পাদিকা রাশেদ আহমেদ প্রাণঘাতী ভাইরাসের সাথে প্রায় 1 মাস লড়াই করে মারা যান। ডাক্তার ফারুক আহমেদ বেঁচে থাকা অবস্থায় মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তিনি নিউ ইয়র্কের অরেঞ্জ কাউন্টির বাসিন্দা। মারা যাওয়া 2 জনেরই বয়স 50 এই নিয়ে 6 সপ্তাহ অর্থাৎ 45 দিনে যুক্তরাষ্ট্রে করোনায় 223 জন বাংলাদেশি প্রাণ হারালেন। মারা যাওয়ার মধ্যে 202 জন নিউ ইয়র্কের বাসিন্দা, বাকিরা মিশিগান, নিউ জার্সি, মেরিল্যান্ড, কুইন্স আর ভার্জিনিয়ার। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ওমান, বাহরাইনে করোনা ভাইরাসের সংক্রমণ তেমন বেশি ছিল না। 21 এপ্রিল থেকে হঠাৎ করেই তা বেড়েছে। গত 10 দিনে সংক্রমিত হয়েছে প্রায় 1000। আর নতুন করে সংক্রমিত লোকজনের মধ্যে অভিবাসী শ্রমিকদের সংখ্যায় সবচেয়ে বেশি। তাদের মধ্যে বাংলাদেশি 210 জন। অন্যদিকে সৌদি আরবে করোনায় মৃত ও আক্রান্তের বাংলাদেশি সংখ্যা বাড়ছে। দূতাবাসের তথ্য অনুযায়ী 2000 বাংলাদেশি আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 55 জন। ওমান, বাহরাইন, দুবাই, কুয়েত, কাতার সহ আরব দেশগুলোতে বাংলাদেশি মৃত আর আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তবে সেটা প্রকাশ পাচ্ছে না মত সংশ্লিষ্টদের। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এবার স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতি।
বিশ্বে করোনা ভাইরাসের মৃত্যু আর আক্রান্তের সংখ্যা কমলেও যুক্তরাষ্ট্রে ভাইরাসটি নিয়ন্ত্রণে আসছে না। এদিকে ইটালি, স্পেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়ামে পরিস্থিতির উন্নতি হলেও শঙ্কামুক্ত নয় ইউরোপ, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এশিয়ার মধ্যে বেশ সংকটের সময় পার করছে ভারত। কোভিড-19-এ এখন পর্যন্ত বিশ্বে প্রাণহানি 2,35,000 ছাড়িয়েছে, আক্রান্ত 33 লাখের বেশি মানুষ। এদিকে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা জানিয়েছে, করোনা ভাইরাস মানুষের সৃষ্টি কিনা তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ইউরোপে পরিস্থিতি উন্নতি হলেও যুক্তরাষ্ট্রে এখনও পাল্টায়নি করোনা পরিস্থিতি। সার্বিক পরিস্থিতি জানাতে সুইজারল্যান্ড থেকে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক বাকিউল্লাহ এবং যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন সুলতানা রহমান। শুরুতেই ইউরোপের পরিস্থিতি জানবো বাকিউল্লাহর কাছ থেকে। বাকিউল্লাহ, স্বাগত জানাচ্ছি আপনাকে। ইউরোপে কি পরিস্থিতি, করোনা পরিস্থিতি জানতে চাই আপনার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন সুইজারল্যান্ড এবং তার পাশের দুটো দেশ অস্ট্রিয়া এবং জার্মানি কিন্তু ইতিমধ্যে লকডাউনের সেই দ্বিতীয় পর্ব কিন্তু তারা ঘোষণা করেছে। অর্থাৎ এখানে কিন্তু 11ই মে খুলছে এখানকার রেস্টুরেন্টগুলো, এখানকার ব্যবসা প্রতিষ্ঠান এবং স্কুল, অর্থাৎ প্রাইমারি স্কুল এবং মাধ্যমিক স্কুলগুলো কিন্তু এখানে খুলে দিচ্ছে 11 তারিখে। এবং এর মধ্যে কিন্তু আপনার প্রথম ধাপে এখানকার যে গার্ডেন মার্কেটগুলো এবং আপনার এখানকার যে আপনার কনস্ট্রাকশন মার্কেটগুলো সেগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছিল আপনার এই মাসের সেই 27 তারিখেই। অর্থাৎ আজকে কিন্তু 1 মে। আপনি জানেন সুইজারল্যান্ডে জুরিক কিন্তু মে দিবসের কর্মসূচি সবসময় একদমই অর্থাৎ ভিন্ন আঙ্গিকে তারা পালন করে থাকে। অর্থাৎ এই 137 বছর পরে প্রথম কিন্তু জুরিকের সেই মে দিবসের কর্মসূচিটি কিন্তু পালিত আসলে অফিসিয়াল ভাবে হয়নি। এখানে প্রশাসন খুব শক্তভাবেই প্রথমে বলে দিয়েছিল কোনো প্রকার সমাবেশ এখানে করা যাবে না। আপনার তারপরও কিন্তু এখানকার যে প্রগতিশীল সংগঠনগুলো আছে তারা কিন্তু আজকে আপনার সেই হেলমেটসিয়া প্লাস এবং আশপাশের এলাকাগুলোতে বিভিন্ন কর্মসূচি দিয়ে তারা নামে। তবে তার বেশিরভাগ লোকজনই তারা সাধারণত যে সামাজিক দূরত্ব সেই দূরত্বটি কিন্তু তারা বজায় রাখে। পুলিশ প্রশাসন এই ব্যাপারে সর্বাত্মক আপনার প্রচেষ্টা এখানে চালিয়ে গিয়েছেন। তারা আপনার এখানে অবশ্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কেউ গ্রেপ্তারও হয় নাই। তবে এই মুহূর্তে আপনি দেখছেন আমার পিছনে কিন্তু বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি কিন্তু সারাদিনই ছিল, এই বৃষ্টির মধ্যেই তারা এইসব কর্মসূচিগুলো পালন করে যাচ্ছে। আপনি জানেন সুইজারল্যান্ডের যে প্রবাসী বাংলাদেশিরা যারা আছে তারা কিন্তু করোনা সংকটে বেশ ভালোই আছেন, তারা কিন্তু তেমন কোনো সমস্যা এখানে পড়েনি। এখানে জুরিক অন্তত দুজন আপনার প্রবাসী বাংলাদেশিরা আক্রান্ত হয়েছিলেন, তারা কিন্তু সবাই সুস্থ আছেন। তবে অন্যান্য দেশগুলো তো যেটা ইটালি তো কিন্তু সেখানে নিয়ন্ত্রিত এখনো, অস্ট্রিয়াতে এবং জার্মানি এবং সুইজারল্যান্ডে সেখানে তো অনেকটাই নিয়ন্ত্রিত। অর্থাৎ আমরা বলতে পারি যে আপনার এই সব দেশগুলোতে আপনার করোনা পরিস্থিতিতে সুবাতাস বইছে। সুইজারল্যান্ড থেকে বাকিউল্লাহ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, প্রবাসী সাংবাদিক, জানাচ্ছিলেন ইউরোপের পরিস্থিতি। এবারে নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে সুলতানা রহমান যুক্ত রয়েছেন। সুলতানা রহমান, জানতে চাই যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি। এখন পর্যন্ত 63,000 মানুষ পুরো আমেরিকা জুড়ে মারা গেছে। এর মধ্যে আজ থেকেই আসলে শিথিল করা হলো পুরো আমেরিকা জুড়ে যেই ফেডারেল সরকারের সামাজিক দূরত্ব বজায় রাখা সংক্রান্ত যে নির্দেশনাগুলো ছিল, স্বাস্থ্যবিধিগুলো ছিল, সেগুলো আজকে থেকে আসলে আর বহাল থাকলো না। এখন থেকে আর এই সামাজিক দূরত্ব বজায় কেউ রাখবে না। মূলত এই আজকে এটি শেষ দিন ছিল এবং এটি আর নতুন করে বাড়ানো হয়নি। ফলে এই অবস্থায় এর মধ্যে বেশ কয়েকটি স্টেটে জনজীবন সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় 22টি স্টেট এর মধ্যে জনজীবন সচল করা হয়েছে এবং এই যে সামাজিক দূরত্ব বজায় রাখা সংক্রান্ত নির্দেশনাগুলো নতুন করে সময়সীমা না বাড়ানোর কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ সমালোচনার মধ্যে পড়েছে। তিনি বলছেন যে এটি এই অবস্থা এখন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু সবগুলো স্টেটই যদিও সীমিত পরিসরে জনজীবন সচল করছে, কিন্তু মানুষের ভিতরে আতঙ্ক রয়েছে, মানুষের ভিতরে ভয় রয়েছে। এবং আমি শুধু নিউ ইয়র্কের কথা আপনাকে বলতে পারি যে এখানে এখনো প্রতিদিন পরে 1000 মানুষ নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এবং বাংলাদেশি কমিউনিটির খুবই, আপনার একটা খবরে আমরা দেখছিলাম যে রাশিদা মুন, তিনি খুবই পরিচিত একজন মানুষ ছিলেন, তার মৃত্যুতে আসলে
পুরো কমিউনিটি শোকাচ্ছন্ন হয়ে পড়েছে। সব মিলিয়ে এখানে মানুষ আসলে হাসপাতালে গিয়ে চিকিৎসাও পাচ্ছে না, এটিতেও মানুষের ভিতরে এক ধরনের শঙ্কা উদ্বেগ রয়েছে। সুলতানুর রহমান যুক্ত হয়েছিলেন নিউ ইয়র্ক থেকে, জানাচ্ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি, এবং ইউরোপ থেকে আমাদের সঙ্গে বাকিউল্লাহ যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন ইউরোপের করোনা পরিস্থিতি। এদিকে প্রতিবেশী দেশ ভারত আবারও 2 সপ্তাহ সময় বাড়িয়ে তাদের লকডাউন 17 মে পর্যন্ত নির্ধারণ করেছে। যদিও দেশটিতে দ্বিতীয় দফা লকডাউন চলা অবস্থায় আক্রান্তের সংখ্যা 35,000 ছাড়ালো। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 35,043 জন। গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা প্রায় 2000। দেশটির মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্র, গুজরাট ও দিল্লির। অন্যদিকে পাকিস্তানে করোনায় আক্রান্ত হয়েছে 16,817 জন। সবচেয়ে বেশি আক্রান্ত পাঞ্জাবে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে 385 জন। এবার করোনার জীবাণু পাওয়া গেল পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার আসাদ কায়জারের শরীরে। পাকিস্তানের স্পিকারের পাশাপাশি তার ছেলে এবং মেয়ের শরীরেও করোনার হদিস পাওয়া গিয়েছে। বিশ্বে চলমান করোনা পরিস্থিতি আরও 1.5 থেকে 2 বছর থাকতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার সিএনএনের এক নতুন স্বাস্থ্য প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বলা হয়, এই সময়ে বিশ্বের 60 থেকে 70% মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন। ওই স্বাস্থ্য প্রতিবেদনে বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় সতর্ক থাকতে বলেছেন। বলা হয়, আসছে শীতে দেশটির করোনা পরিস্থিতি আরও মারাত্মক হতে পারে, আর সম্ভাব্য এই পরিস্থিতি এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব বলেও মনে করছেন সেন্টার ফর ইনফেকশাস রিসার্চ অ্যান্ড পলিসির পরিচালক মাইকেল অস্টারহম। তিনি 20 বছর ধরে নানা মহামারীর ঝুঁকি সম্পর্কে লিখছেন এবং বিভিন্ন দেশের সরকার প্রধানদের আগাম সতর্কবার্তা দিয়ে আসছেন। আজ মহান মে দিবস, শ্রমিকদের অধিকার আদায়ের দিন। কিন্তু এবার করোনার কারণে সেই শ্রমজীবীরাই সবচেয়ে বেশি বঞ্চিত, অবহেলিত। দেশে দেশে লকডাউনে কাজ হারা লাখ লাখ শ্রমিক। বাংলাদেশেও চাকরি হারাচ্ছে খেটে খাওয়া মানুষ। সব মিলিয়ে প্রায় 1.5 কোটি শ্রমজীবী চাকরি হারাবে বলে মত বিশেষজ্ঞদের। এই দুর্যোগে তাই সরকারকে পাশে থাকার তাগিদ তাদের। প্লাবন রহমানের রিপোর্ট। পৃথিবীর কোটি কোটি শ্রমজীবীর অধিকার ও দাবি আদায়ের দিন আন্তর্জাতিক শ্রমিক দিবস। 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহর 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে পথে নামে শ্রমিকরা। দাবি পূরণে সেই আন্দোলনে বুকের তাজা রক্ত ঝরে শ্রমিকদের, যার বিনিময়ে বিশ্বজুড়ে দৈনিক 8 ঘন্টা কাজ স্বীকৃতি পায়। সেই থেকে প্রতি বছর 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে। কিন্তু এবার এক কঠিন প্রেক্ষাপটে শ্রমিক দিবস। করোনার কারণে সারা পৃথিবী একরকম অচল। দেশে দেশে লকডাউনে বন্ধ সব, যাতে কর্মজীবীরা ভীষণ বিপাকে। নিত্যদিনের কাজ যেমন নেই, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে ছাঁটাই। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর আশঙ্কা, করোনা মহামারীতে বিশ্বজুড়ে প্রায় 160 কোটি শ্রমিকের জীবিকা ঝুঁকিতে পড়বে। করোনার বাস্তবতায় এরই মধ্যে সংকট শুরু বাংলাদেশেও। বেতন না পাওয়া কিংবা চাকরি থেকে ছাঁটাই, ফল শ্রমিকদের এমন বিক্ষোভ যেন নিত্যদিনের। এই মাসের 15 দিনে বেতন দিয়া বলছে যে ফ্যাক্টরি বন্ধ করে দিব। আমাদের জীবনের দাম আছে, কিন্তু আমাদের পেটটা কি করব আমরা কোন? তো করোনা ভাইরাস এত গরিবের মরণ, মানুষের কাছে হাত পাতে, এছাড়া তো ম্যাডাম আমার কোনো উপায় নাই। দেশে অঘোষিত লকডাউনে ঘরবন্দি মানুষ, বন্ধ অনেক ক্ষেত্রে সবকিছু, যাতে দিন এনে দিন খাওয়া শ্রমিকরা কাজ হারা। পাশাপাশি মধ্যবিত্ত নিম্নবিত্তরাও মহাসংকটে। এমন ভয়াবহ বিপর্যয়ে বাংলাদেশে প্রায় 1.5 কোটি মানুষ চাকরি হারাবে বলে আশঙ্কা গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের। আমাদের হিসাবে ইতিমধ্যেই 12.5 মিলিয়ন থেকে 15 মিলিয়নের মতো ব্যক্তি চাকরি হারাতে যাচ্ছেন। তাদের সাথে পরিবারের সংখ্যা ধরলে পরে প্রায় 5 কোটির বেশি লোক এটার সাথে জড়িত হয়ে যাচ্ছে। সবাই যেন সাহায্য সহযোগিতার হাত নিয়ে এগিয়ে আসে। সরকারকে অবশ্যই এনশিওর করতে হবে যেন সবার মুখে, সব পরিবারের কাছে কিছুটা হলেও তাদের ক্রয় ক্ষমতা থাকে, যাতে তারা কিছু কিনে খেতে পারে। এক ভাইরাসের সংক্রমণে এমন ভয়াবহ বিপর্যয় বিগত 100 বছরেও দেখেনি পৃথিবী। এমন দুর্দিনে আরও স্পষ্ট হচ্ছে শ্রমিকের ন্যায্য অধিকার। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। করোনা দুর্যোগে পরিবহন শ্রমিকদের পাশে নেই মালিক শ্রমিকদের কোনো সংগঠনই। পরিবহন শ্রমিক নেতা শাহজাহান খান বলছেন,
শ্রমিকদের সহায়তার জন্য কল্যাণ তহবিলে পর্যাপ্ত অর্থ নেই। এ কারণে শ্রমিক সংগঠনগুলো তাকিয়ে আছে সরকার ঘোষিত অনুদানের দিকে। শাহ আলী জয়ের রিপোর্ট। পরিবহনের চাকার সঙ্গে যেন থমকে আছে পরিবহন শ্রমিকের জীবন। করোনার কারণে খেয়ে না খেয়ে দিন কাটছে এই খাতে জড়িত ৭০ লাখ শ্রমিকের। ফলে প্রশ্ন, দুর্যোগের এই সময়ে কি করছে মালিক বা শ্রমিক সংগঠনগুলো? আমাদের মালিক সমিতির পক্ষ থেকে বলা আছে যে নিজ নিজ শ্রমিকদের যাদের যতগুলো গাড়ি থাকে, একটাই থাক বা ২৫০ থাক বা ১২০০ থাক, যাদের একটি গাড়ি আছে সেও তার ড্রাইভারদের চালাবে এবং ১৮০০ মালিক যারা আছে তাদেরকেও চালাতে হবে। কিন্তু পরিবহন শ্রমিকরা বলছেন বাস্তবতা ভিন্ন। করোনা দুর্যোগে খুঁজে পাওয়া যাচ্ছে না কাউকে। ক্ষুধার যন্ত্রণা আমার শ্রমিক ছটফট করছে। তারা ফোনই বন্ধ করে রাখছে আপাতত, এইগুলোর ফোন দিলেও তারা ফোনে পাওয়া যাচ্ছে না। শ্রমিক নেতা শাহজাহান খান বলছেন শ্রমিকদের জন্য কোনো কল্যাণ তহবিলই নেই পরিবহন শ্রমিক ফেডারেশনের, আর শ্রমিক ইউনিয়নগুলোর কল্যাণ তহবিলেও নেই পর্যাপ্ত অর্থ। ফেডারেশন তো আমাদের কোনো কল্যাণ তহবিল নেই। বিভিন্ন শ্রমিক ইউনিয়নগুলো তারা কল্যাণ তহবিল সংগ্রহ করে এবং এই কল্যাণ তহবিল এরকম করোনা আসবে এই চিন্তা করে কেউ কল্যাণ তহবিল সংগ্রহ করে না। পরিবহন থেকে আদায় করা চাঁদা অফিস খরচেই শেষ হয়ে যায় বলে জানান এই নেতা। কত টাকা আসে এবং তাতে আমাদের যে ফেডারেশনের খরচ, আমার ফেডারেশনের ৮ জন আমার কর্মচারী, তার অফিস ভাড়া, তার বিভিন্ন এগুলোর পিছনে যে টাকা খরচ হয় সেটা কোত্থেকে আসে? শ্রমিকদের জন্য বরাদ্দ সরকারি অর্থ সংগ্রহে তাদের তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠানোর মধ্যেই নিজের দায়িত্ব সীমাবদ্ধ রাখছে শ্রমিক ইউনিয়নগুলো। আমাদের প্রধানমন্ত্রী এদের সকলকে জেলা প্রশাসকের কাছে তালিকা দাখিল করার জন্য বলেছিল এবং এই সব ইউনিয়ন যার যার তালিকা সে জমা দিয়েছে। হিসাব অনুযায়ী দেশে ৮ লাখেরও বেশি বাণিজ্যিক যানবাহন চলাচল করে। প্রত্যেকটি গাড়ি থেকে প্রতিদিন ৭০ টাকা চাঁদা সংগ্রহ করে মালিক সমিতি, যার থেকে ৩০ টাকা দেয়া হয় শ্রমিক সংগঠনগুলোকে। বছর শেষে এই হিসাব দাঁড়ায় ২,০০০ কোটি টাকারও উপরে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এবার হেক্সাল হ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরো খবর। ঢাকার বাইরে থাকা গার্মেন্টস শ্রমিকদের রাজধানীতে না ফেরার আহ্বান জানানোর পরও কমছে না ঢাকামুখী ঢল। আজও রাজবাড়ী ও মুন্সিগঞ্জে হাজারো মানুষ নদী পাড়ি দিয়েছেন ফেরিতে। রাজবাড়ীর দৌলতদিয়ায় শত শত মানুষ বেশ কয়েকটি ফেরিতে চড়েন। এসব ফেরিতে পণ্যবাহী ট্রাকের সঙ্গে পার হয়েছে প্রাইভেট কার ও মাইক্রোবাসও। এ সময় মানা হয়নি সামাজিক কিংবা শারীরিক দূরত্বের কোনো নির্দেশনা, ছিল না আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও। একই চিত্র মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটেও। হাজারো মানুষ নদী পাড়ি দিয়ে ছুটছেন ঢাকার পথে। গণপরিবহন না থাকায় অনেকে বেছে নেন প্রাইভেট কার কিংবা মোটরসাইকেলও। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কৃষি পণ্য পরিবহনের জন্য বিশেষ ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল 10টায় চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে প্রথম ট্রেনটি ছেড়ে যায়। এই ট্রেন চট্টগ্রামের সীতাকুণ্ড, ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন স্টেশন থেকে কৃষি পণ্য লোড করবে। ট্রেনটিতে শাকসবজি ও পচনশীল কাঁচামাল পরিবহন করা যাবে। এদিকে ঢাকা থেকে যাওয়া একটি পার্সেল ট্রেন জামালপুরে রয়েছে। ট্রেনটি দেওয়ানগঞ্জ ঢাকা রুটে পণ্য পরিবহন করবে। এছাড়া একইভাবে বিশেষ একটি ট্রেন চলবে ঢাকা খুলনা রুটেও। এসব ট্রেন শুক্র, রবি ও মঙ্গলবার চলাচল করবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনা মহামারী মোকাবেলায় ঐক্যের কোনো বিকল্প নেই। সকালে তার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, করোনা যোদ্ধাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়েছে সরকার। এখন থেকে 29টি স্থানে করোনা পরীক্ষা করা হবে বলেও জানান তিনি। মহান মে দিবস উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশের সকল শ্রমজীবী মানুষদেরও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের। এ সময় তিনি ঐক্যবদ্ধভাবে এই দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান কার্যক্রমকে সম্মিলিত প্রয়াসে এগিয়ে নিয়ে যাওয়ারও আহ্বান জানান। সবকিছু ঠিক থাকলে মে মাসের 4 তারিখে উদ্বোধন হতে যাচ্ছে করোনা ভাইরাসের চিকিৎসায় দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার অস্থায়ী আইসোলেশন সেন্টার। অস্থায়ী হাসপাতালটি সেবা দেওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন
আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম জসিমউদ্দিন। এখন শুধু অপেক্ষা স্বাস্থ্য বিভাগের বুঝে নেয়ার। আরো জানাচ্ছেন মারুফা রহমান। কোভিড-19 চিকিৎসায় দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার অস্থায়ী হাসপাতাল সেবা দেওয়ার জন্য প্রস্তুত। হাসপাতালের সাধারণ বেড স্থাপন, হলের যাবতীয় কর্মকাণ্ড গত মঙ্গলবার শেষ হয়েছে। চিকিৎসক ও নার্সের চেম্বারগুলোর কাজও শেষ। বেড, ডাস্টবিন, স্যালাইন হ্যাঙ্গার সহ আনুষঙ্গিক সাপোর্ট বসানো হয়েছে। শেষ হয়েছে টয়লেট নির্মাণও। হাসপাতালের এসি, চেয়ার সহ অন্যান্য কাজের ফিনিশিংও একেবারেই চূড়ান্ত পর্যায়ে। এখন স্বাস্থ্য বিভাগ যেদিন চাইবেন সেদিনই বুঝে নিতে পারবে। হসপিটালে একজন পরিচালক সহ 2 জন উপপরিচালক নিয়োগ পেয়েছেন। এর প্রেক্ষিতে আমরা বলতে পারি যে আমাদের হসপিটালটি যেভাবে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী 4 তারিখ শুরু করার যে পরিকল্পনা উনি দিয়েছেন, সেই পরিকল্পনাটা আর থেমে থাকছে না। আমার মনে হয় যে ওই সময়ে আমরা শুরু করতে পারবো এবং আমরা আশা করছি যে আমাদের সরকার প্রধানই এটা উদ্বোধন করবেন। দেশ ও মানুষের কল্যাণে এই স্লোগানের আলোয় পথ চলা বসুন্ধরা গ্রুপ করোনা ভাইরাসের এই দুর্যোগকালেও দেশ ও জাতির কল্যাণে এগিয়ে এসেছে। দেশে কোভিড-19 আক্রান্ত রোগী বাড়তে থাকায় সরকারকে আইসিসিবিতে 5,000 শয্যার একটি অস্থায়ী হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেয় দেশের শীর্ষস্থানীয় এই শিল্পগোষ্ঠী। তো আমাদের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আমরা হলগুলোতে কিছু টিউনিং চলছে। এটা যেহেতু তারিখ ঘোষণা হয়েছে, এখন যে কোনো মোমেন্টে তারা আসলে এটা কাজ শুরু করতে পারবে। কোভিড-19 বিপর্যয় শেষ না হওয়া পর্যন্ত এবং সরকারের যতদিন ব্যবহারের প্রয়োজন শেষ না হবে ততদিন আইসিসিবিকে ব্যবহারের জন্য দেওয়া হয়। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। টেকনাফের পতঙ্গ আসলে পঙ্গপাল নয়, সেগুলো বিশেষ প্রজাতির ফড়িং, এমনটাই দাবি করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। একই অভিমত বিশেষজ্ঞদেরও। তবুও ক্ষতিকর এই কীটপতঙ্গ দমনে সতর্ক থাকা ও ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিলেন তারা। কক্সবাজার জেলার টেকনাফ সহ আশপাশের এলাকায় দেখা মেলে এমন ধরনের কীটপতঙ্গ।